নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আজ শুনবেন জায়া, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প জায়া। রূপ স্বতন্ত্র বস্তু, রূপ তাহার কোনো কালে ছিল না। তবে অন্য বস্ত্রে দেয় যে শ্রী, সে শ্রী তাহার ছিল, কিন্তু সেটুকুও তাহার থাকিল না। অন্য বস্ত্রের অভাবে নয়, কয় মাসের কারাক্লেশ জলৌকার মতো শ্রীটুকু যেন শোষণ করিয়া লইল। জেলে ক্লেশ কিছু সে পায় নাই, কিন্তু তবুও 4 মাসের মধ্যেই আমাশয় ও চোখের অসুখে কুব্জ শ্রীহীন হইয়া ফিরিল। স্থূলতা বর্জিত শরীর শীর্ণ হইয়া গিয়াছিল, খদ্দরের পোশাকও ভারী বোধ হইতেছিল। অবয়বের লাবণ্য নিঃশেষে ঝরিয়া গিয়াছে, দেহের শ্যামবর্ণ প্রায় কালো হইয়া উঠিয়াছে। তাহার সে লাবণ্য আর ফিরিল না। শ্রী না ফিরুক, দেহ সুস্থ হইল। জেল হইতে ফিরিয়া তাহার নেশা পড়িল লেখায় এবং গাছ পোঁতায়। নিজেই মাটি কোপাইয়া ফুলের বাগান করে। গ্রামের প্রান্তের প্রকাণ্ড বড় বাগানটায় বট অশ্বত্থের ডাল ও চারা পোঁতে, ফুলের গাছও পোঁতে, কিন্তু সংখ্যায় কম। রৌদ্রে বৃষ্টিতে তাহার শ্রীহীনতা উত্তরোত্তর বাড়িতেছিল। আন্দোলনের পূর্ব হইতেই জামা জুতা সে ত্যাগ করিয়াছিল। তাহার পরনে থাকে মোটা কাপড় আর কাঁধে চাদর। চাদর আবার সবসময় নয়, কোথাও যাইতে আসিতে হইলে চাদরটা কাঁধে চাপে। অন্য সময়ে খালি গা, খালি পায়ে সে মূর্তিমান শ্রীহীনের মতোই ঘুরিয়া বেড়ায়। সে জেলে থাকিবার সময় ছোট ভাই সংসার ঘাড়ে লইয়াছিল। সে সংসার তাহার স্কন্ধে দৈত্যের স্কন্ধের আকাশের মতোই চাপিয়া রহিল। শিবনাথ সে আর ঘাড়ে করিল না, তবে উপদেশ দেয়। সময়ে সময়ে কিছুদিন ধরিয়া কঠোর পরিশ্রমে ত্রুটিগুলি সংশোধন করিয়া দিয়া সংসার রথখানিকে অপেক্ষাকৃত সবল ও দ্রুত গতিশীল করিয়া দেয়। সেদিন দ্বীপ্রহরে একগা ঘামিয়া শিবনাথ বাড়ি ফিরিল। খালি গা, খালি পা, কোমরে গুঁজিয়া কাপড়খানা পর্যন্ত হাঁটুর উপর টানিয়া তোলা। সাড়া না দিয়াই সে বাড়ি ঢুকিল। শিবনাথের স্ত্রী গৌরী ও ছোট বউ অমলা বারান্দায় থামের আড়ালে বসিয়া পান সাজিতেছিল। গৌরী বলিল, এই শম্ভু, এদিকে শোন দেখি। শম্ভু শিবনাথের বাড়ির মাহিন্দার। শিবনাথ শটান খিড়কির বাগানের দিকে চড়িয়া গেল। গৌরী উঠিয়া বারান্দায় দাঁড়াইয়া বলিল, শম্ভু কোথায় গেল মনুর মা? রন্ধনশালে ব্যস্ত পাচিকা মনুর মা বলিল, কে জানে বৌদিদি, দেখি নাই তো, কেউ আসে নাই তো। ছোট বউ অমলা মিহিভাবে বলিল, আসবে না কেন? খিড়কি দিয়ে তো চলে গেল চোখের সামনে। গৌরী রুষ্ট হইয়া উঠিয়াছিল, বলিল, চাকর বাকর কেমন অবাধ্য হয়েছে দেখেছ? হ্যাঁ, ডাকলে সাড়া পর্যন্ত দেয় না। তা বলবো আর কাকে? বড়বাবুই তো চাকর বাকরের মাথা খেলে। এখনই শম্ভু খিড়কি দিয়ে গেল। খিড়কির রাস্তা ঘরে পদশব্দ উঠিল। মনুর মা বলিল, ওই যে বাবু আসছেন। গৌরী বলিল, এই শম্ভু, বেয়াদব চাকর কোথাকার। প্রথমটা না লক্ষ্য করিলেও শিবনাথ খিড়কির বাগানে দাঁড়াইয়া কথাবার্তা শুনিয়া সব বুঝিয়াছিল। সে হাসি মুখেই জোড়ো হাতে দাঁড়াইয়া বলিল, অদঙ্কি একান্তই শম্ভু পদবাচ্য হল হুজুর আইন। হ্যাঁ। মনুর মা মুখে কাপড় গুঁজিয়া ঘরে ঢুকিয়া পড়িল। আর ছোট বউয়ের চাপা হাসির খুক খুক শব্দ বেশ শোনা যাইতেছিল।
গৌরী নিজেও না হাসিয়া পারিল না, বলিল, মা গো মা, কি অপ্রস্তুত করতেই পারো তুমি মানুষকে। না বাবু, ছি, ও কি? হ্যাঁ। শিবনাথ হাসিয়া বলিলেন, আমার কথাটার উত্তর দাও। আমি কি শম্ভুর ক্লাসে পড়লাম তাহলে? হ্যাঁ। গৌরী স্বামীকে বেশ করিয়া দেখিয়া বলিল, কিন্তু এ কি চেহারা তোমার হয়েছে বলো দেখি? সর্বাঙ্গে তুলো, শরীরের এই অবস্থা। ছি 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 ছি। বসো দেখি, একটু বাতাস করি। এই বোলা দাসী, জল দে তো এক বালতি। আর ছোট বউ আমার সাবান আর তোমার ভাসুরের গামছাটা দেখে দাও তো। ভোলা দাসী বাড়ির ঝি। খেয়ালের সুর চাপা পড়িয়া ধ্রুপদ ধামার আরম্ভ হয় দেখিয়া শিবনাথ ত্রস্ত হইয়া উঠিল। তাড়াতাড়ি সে বলিল, আহা, ধীরে মহাশয়া, ধীরে ধীরে। ধ্রুপদ ধামার আরম্ভ করতে হয় ধীরভাবে, সুস্থ চিত্তে। একটু অপেক্ষা করো, এই গাছ কটা পুঁতে আসি। না, এখন তুমি হাত মুখ ধো, জল খাও, তারপর। সে স্বামীর হাত হইতে গাছের চারা কয়টা টানিয়া লইল। আর উপায় ছিল না, বাধ্য হইয়া শিবনাথকে আত্মসমর্পণ করিতে হইল। অতঃপর কিন্তু শিবনাথের মন্দ লাগিল না। তপ্ত দেহে শীতল বাড়ি সিঞ্চন, আবার তাহার সঙ্গে পাখার মৃদু মৃদু বাতাস, সকলের উপর মিছরির শরবত। মন্দ কেন, খুব ভালোই লাগিল। সে চোখ মুদিয়া পরম আরামে বলিল, আহ। গৌরী বলিল, দেখো, কিছুদিন কোথাও গিয়ে তুমি শরীরটা সেরে এসো, আর জামা জুতো পরো। ও ছেড়ে আর কেন? অমনি আর বুঝি পছন্দ হচ্ছে না আমাকে? আমার কথাই তোমার পছন্দ হয় না, কিন্তু মা থাকলে তিনিও ঠিক এই কথাই বলতেন। হ্যাঁ, তনয় যদ্যপি হয় অসিতে বরণ, প্রসূতির কাছে সেই কষিত কাঞ্চন। কিন্তু কন্যা কাময়তে রূপং সখী, আশঙ্কা আমার তোমার সম্বন্ধে। গৌরী এবার বিদ্রোহ করিয়া উঠিল। সে বলিল, তোমাকে যেতেই হবে, আর জামা জুতো তোমাকে পরতেই হবে। কিন্তু গৌরী, আমার শরীর তো অসুস্থ নয়। আর দেখো, বেশভূষা জীবনের পক্ষে বাহুল্য বলেই আমি মনে করি। ও শরীর তোমার ভাঙতে কতক্ষণ? হ্যাঁ, কতক্ষণ? তাছাড়া স্ত্রী বলে জিনিসটাও তো দরকার নাকি? আচ্ছা বেশ, আমি টাকা দিচ্ছি। শিবনাথ মুদিত চোখেই উত্তর দিল, কি হবে রূপ, কি হবে বেশভূষা, মহাকালের দরবারে। কথা সম্পূর্ণ হইল না, গৌরী রাগ করিয়া উঠিয়া গেল। শিবনাথ তবুও একটু রসিকতা করিবার চেষ্টা করিল। বলিল, রূপ দেখে যদি ভালোবাসো সখী। কিন্তু রসিকতা জমিল না। গৌরীর মুখ দেখিয়া গানের কলিটা সে সম্পূর্ণ আবৃত্তি করিতে পারিল না। শিবনাথ স্ত্রীর অনুরোধ রাখিল না। তাহার সেই একই উত্তর, কি হবে? সে গ্রাম প্রান্তের বাগানে ঘুরিয়া বেড়ায়, কত ধারার চিন্তা করে, লেখে। মস্তিষ্ক ক্লান্ত হইলে গাছ পোঁতে। গৌরী অবশেষে দেবর দেবনাথকে দলে টানিয়া শিবনাথকে পরাজিত করিবার চেষ্টা আরম্ভ করিল। এবার কিছু ফল ফলিল। স্থির হইল, এখন কয়েক মাস আর এমন করিয়া শিবনাথের ঘুরিয়া বেড়ানো হইবে না। বাড়িতে বসিয়া সেরেস্তার কাজকর্ম দেখিয়া দিতে হইবে। শিবনাথকে স্বীকার করিতে হইল, কর্তব্যে সে অবহেলা করে না।
গৌরী বলিল, তবু আমার কথাটা তুমি রাখলে না। তোমার কথাই তো রাখলাম গৌরী। কখনোই না, তুমি ভাইয়ের কথা রাখলে। কেন, সে কথাও আমি জানি। আচ্ছা, কেন বলো শুনি। আমি জানি, সেই বই ছাপাতে তুমি টাকা চেয়েছিলে, আমি দিইনি, তাই আমার টাকায় শরীর ছাড়তে পর্যন্ত তুমি যাবে না। আবার আমার ব্রতের জামা কাপড়, জুতো, ছাতা, সেসব পর্যন্ত তুমি নিলে না। পাগল। গৌরীর কিন্তু তখনও কথা শেষ হয় নাই। সে বলিতেছিল, টাকা দেবার আমি কে? টাকার মালিক তো ছেলেরা, তারাই মায়ের দৈহিত্র। এ কথাটা তুমি বুঝলে না, আমার উপর রাগ করলে। ও তোমার ভুল ধারণা গৌরী। হ্যাঁ, বলিয়া সে বাহিরে চলিয়া আসিল। কিন্তু কথাটা সে চিন্তা না করিয়া পারিল না। বৈঠকখানাটা তখন জনশূন্য। চাকরটা বাজারে গিয়াছে। চাপরাশিটা এইমাত্র গেল দেবনাথের সঙ্গে মাঠে। নায়েব স্থানীয় ব্যক্তি, কি কারণে সে আজ আসিতে পারে নাই। শিবনাথ একা একা বসিয়া ওই কথাটাই ভাবিতেছিল। গৌরী কিছু মাতৃধন পাইয়াছে 1009 টাকা। টাকাটার কত ক্যাশ সার্টিফিকেটে আবদ্ধ আছে, কত গৌরীর পিতৃকুলের এক ব্যবসায়ে ধার দেওয়া আছে। সুদটা তাহার মাসে মাসে পাওয়া যায়। কিছু টাকা শিবনাথ একবার চাহিয়াছিল, কিন্তু গৌরী দেয় নাই। শিবনাথ ভাবিতেছিল, গৌরীর কথাটা কি সত্য? চিন্তাটা সুখপ্রদ মনে হইতেছিল না। মনে মনে যেন অপরাধ আংশিকভাবেও স্বীকার করিতে হইতেছিল। শিবনাথ উঠিয়া সেরেস্তার খাতাপত্রগুলি লইয়া বসিল। এমন সময় কাহার জুতার শব্দে মুখ তুলিয়া শিবনাথ দেখিল এক সৌম্য দর্শন প্রৌঢ় আসিতেছে। ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন, নমস্কার। শিবনাথও প্রতি নমস্কার করিয়া বলিল, বসুন। বসিয়াই ভদ্রলোক বলিলেন, নতুন বহাল হয়েছেন বুঝি আপনি? নগ্নগাত্র শিবনাথ বুঝিল ভদ্রলোকের ভুল হইয়াছে, কিন্তু কিভাবে কেমন করিয়া সে ভ্রম সংশোধন করিয়া দেওয়া যায় তাহাই সে দ্রুত চিন্তা করিতেছিল। কিন্তু তাহার পূর্বেই ভদ্রলোক তাহার 2টি হাত জোড়ো করিয়া মৃদু কণ্ঠে বলিলেন, বলছিলাম নায়েব বাবু, আপনাকে আমি 5টি টাকা পান খেতে দেব। আমার একটি কাজ করে দিতে হবে আপনার। এখন শিবনাথ অগাধ জলে পড়িয়া গেল। 2 কুল বজায়ের উপায় না পাইয়া অগত্যা সে নাইব সাজিয়াই বসিল। বলিল, কি কাজ বলুন। নায়েব বাবু, বাবুদের দরবার থেকে 5 টাকা করে বার্ষিক আমাদের বৃত্তি ছিল। তা গত বছর থেকে সেটা বড়বাবু বন্ধ করে দিয়েছেন। তা সেইটি আপনাকে উদ্ধার করে দিতে হবে। ও, তা বৃত্তি বন্ধ হলো কেন? বড়বাবু তো। এবার বিরক্তি ভরে ভদ্রলোক বলিয়া বসিলেন, আর মশাই, আপনি নতুন লোক, ক্রমে বুঝতে পারবেন। সে এক আচ্ছা লোক। তা সে যাক, এখন ব্যাপারটা শুনুন। বাবুদের মহাল 219 নম্বর তৌজি পাবনায় আমার শ্বশুর বাড়ি। অবশ্য বৃত্তি আমার শ্বশুরদের পৈতৃক। আমি সব সম্পত্তি পেয়েছি। শ্বশুরের ছেলে পিলে নাই। শ্বশুরের পৈতৃক দুর্গাপুজো ছিল। বিজয়ার পর যাত্রার দিন
আমার শ্বশুর প্রতিমার গলার পইতে নিয়ে আসতেন, আর বাবুরা 5টি করে টাকা দিতেন। কিন্তু এবার আসতেই ছোটবাবু বললেন, বৃত্তি আপনি পাবেন না। জিজ্ঞাসা করলাম, কেন মশাই, পাবে না কেন? শুনলাম শ্বশুরের দুর্গাপুজো তো আমি আর করি না, সেই জন্যে বড়বাবুর হুকুম। শিবনাথের ব্যাপারটা মনে পড়িয়া গেল। সে বলিল, তা পুজোটা বন্ধ না করলেই হতো। ভদ্রলোক হাসিয়া বলিলেন, বেশ মশাই আপনি। বলি, খরচ কত? হ্যাঁ, খরচ কত? তাছাড়া স্কুল মাস্টারি করি, ছুটি হয় সেই পঞ্চমীর দিন। কখনই বা কি করি বলুন? শিবনাথ একটু ভাবিয়া চিন্তিয়া বলিল, আচ্ছা বেশ, আমি বাবুকে বলবো কোন। হ্যাঁ, বলবেন। তবে হ্যাঁ, ওই ছোটবাবুকে নয়, বড়বাবুকে বলবেন। আচ্ছা ঘোরের লোক মশাই, ছোট ভাইকে শিখণ্ডীর মতো সামনে রেখে আড়াল থেকে বেশ আর কি। আরে মশাই, 5 দিন এসে দেখাই পেলাম না। কোথা? না, বাড়ি নাই, মাঠে নয় বাগানে। তারপর সহসা মুখটা খুব কাছাকাছি আনিয়া বলিলেন, আচ্ছা মশাই, এত বাগানে কেন? হ্যাঁ, বলি মালটাল সেদিকে তো স্বদেশীতে জেল খেটে এলেন। শিবনাথের এরপর হাস্য সম্বরণ করা কঠিন হইয়া উঠিতেছিল। সে কোনরূপে বলিল, কই, সেরকম তো শুনি টুনি নাই। ভদ্রলোক চোখের ইশারা করিয়া বলিলেন, আরে মশাই, ডুবে ডুবে জল খেলে একাদশীর বাবাও জানতে পারে না। শিবনাথ ভদ্রলোককে বিদায় করিবার চেষ্টায় ব্যস্ত হইয়া উঠিল। কেননা এখনই কে হয়তো আসিয়া তাহার পরিচয় ব্যক্ত করিয়া দিবে। সে বলিল, ঠিক আছে, আমি বলবো। আচ্ছা, নমস্কার। ভদ্রলোক আবার তাহার হাত দুইটা চাপিয়া ধরিয়া, আগে বলবো বললে হবে না নায়েব মশাই, হবে না। এই ব্রাহ্মণের বৃত্তি উদ্ধার করে দিতেই হবে আপনাকে। আমি বরং না হয় আরও কিছু। না না, আমাকে কিছু লাগবে না। তবে বড়বাবু যে ধারার মানুষ। আরে রাখুন তো মশাই, দেখা পেলে তো দেখি কি ধারার মানুষ। বুড়ো ছেলে শাসন করার অভ্যেস আমারও আছে। হ্যাঁ, এই দেখুন, আপনাকে না হয় আমি 10 টাকা দেব। হ্যাঁ, আচ্ছা, আজ চললাম, নমস্কার। ভদ্রলোক চলিয়া যাইতেই শিবনাথ তক্তাপোষের উপর গড়াইয়া হাসিতে আরম্ভ করিল। কিন্তু একা একা এতটা কৌতুক ভোগ করিতে তাহার ভালো লাগিল না। সে উঠিয়া বাড়ির দিকে চলিল। শিবনাথের বাড়ি ও বৈঠকখানার মধ্যে খানিকটা ব্যবধান আছে। একটা রাস্তা পার হইয়া সামান্য একটু যাইতে হয়। বৈঠকখানা হইতে রাস্তায় নামিয়াই কিন্তু শিবনাথকে দাঁড়াইতে হইল। কারণ সেই ভদ্রলোক তাহারই এক বন্ধুর সহিত কথা কহিতে কহিতে অগ্রসর হইয়া আসিতেছেন। দেখিয়া শিবনাথ সঙ্গে সঙ্গে ফিরিল। কিন্তু তাহার পূর্বেই বন্ধুটি বলিয়া উঠিল, এই যে শিবনাথ, এই ভদ্রলোক। আরে ও মশাই, আরে ও সীতারাম বাবু, আপনি চলে যাচ্ছেন কেন? আরে এই যে শিবনাথ। সীতারামবাবু ততক্ষণে বিপরীত দিকে মুখ ফিরাইয়া দ্রুতপদে অনেকটা চলিয়া গিয়াছেন। শিবনাথের হাসিতে নূতন জোয়ার ধরিয়া গেল। তবুও সে ডাকিল,
আরে শুনুন শুনুন সীতারামবাবু, শুনুন। অল্প দূরেই পথটা একটা মোড় ফিরিয়াছে। সীতারামবাবু সেই মোড়ের মধ্যে ততক্ষণে অদৃশ্য হইয়া গিয়াছেন। বন্ধুটি হতবাক হইয়া শিবনাথের মুখের দিকে চাহিয়া রহিল। অবশেষে বলিল, কি ব্যাপার বলো তো শিবনাথ? হ্যাঁ? আরে ভদ্রলোক আমার জানালো, তাই দেখা হতেই বললেন শিবনাথবাবুকে ধরে একটি কাজ করে দিতে হবে। তাই সঙ্গে আমার আসছিলেনও, কিন্তু তোমাকে দেখেই কি ব্যাপার বলো তো? শিবনাথ তখনও প্রচুর হাসিতেছিলেন। সেই হাসির মধ্যেই কোনরূপে বলিল, পরে বলবো দাদা, এখন হাসতে দাও। বলিয়া সে হাসিতে হাসিতেই বাড়ি চলিয়া গেল। বাড়ির সকলেও শুনিয়া হাসিয়া আকুল হইল। গৌরী ঘরের মধ্যে লক্ষ্মীর সিংহাসন পরিষ্কার করিতেছিল। সে গম্ভীর মুখে বাহির হইয়া আসিল। বাড়ির পুরাতন ঝি সতীশের মা বলিতেছিল, তা বাবু লোকের আর দোষ কি? হ্যাঁ, বাবু লোকের চেহারা হবে এই থলথলে, এই ভুঁড়ি, আর এতখানি জায়গা জুড়ে বসে থাকবে পাহাড় পর্বতের মতন। আর এই জামা, চকচকে জুতো, মশমশ করে যাবে, তবে তো। তা না, এক ঢং বাবু তোমার। শিবনাথ গৌরীর দিকে চাহিয়া বলিল, শুনলে হাসির কথা? কাজের অজুহাতে ও ঘরে যাইতে যাইতেই গৌরী উত্তর দিল, কালা তো নই, শুনলাম বইকি, কিন্তু হাসির তো এতে কিছু নাই। কীরকম? তা বই কি, আড়ি পেতে শোনো যদি, তবে 99 জনকে অমনি ধারার কথা বলতে শুনবে। নিজের পরিচয় গোপন করে নিজের সম্বন্ধে কথা শোনাও আড়ি পাতারই সামিল। ও অতি ছোট কাজ। গৌরীর কথার সুরে ও অর্থে বাড়ির হাস্যচটুল বায়ুস্তর যেন দেখিতে দেখিতে স্তব্ধ উত্তপ্ত হইয়া উঠিল। সকলেই যেন হাঁপাইয়া উঠিতেছিল। শিবনাথও মনে মনে যেন একটু আঘাত পাইয়াছিল। তবুও সে রহস্য করিবার চেষ্টা করিল। বলিল, হ্যাঁ, হতভাগ্য শিবের কপালে প্রতিনিন্দা শুনে গৌরীও শেষে সতীর মতো দেহত্যাগ না করেন, আমি তাই ভাবছি। গৌরী শান্ত স্বরে উত্তর দিল, দেহত্যাগ করে আর লাভ কি বলো? গৌরী দেহত্যাগ করলে মহাদেব আবার বিবাহ করবেন। মাঝখান থেকে গৌরীর কার্তিক গণেশই ভেসে যাবে। কথাগুলির গঠনের ভঙ্গিতে রহস্য বলিয়াও ধরা যায়, কিন্তু অতি কুৎসিত ব্যক্তির রোদন বিকৃত মুখ দেখিয়া যেমন হাসা যায় না, ঠিক তেমনি এ কথাগুলি শুনিয়াও কেহ হাসিতে পারিল না। শিবনাথও নীরব হইয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, এত রূপের আকাঙ্ক্ষা কেন বলো তো তোমার? হ্যাঁ? অতি রুষ্ট কণ্ঠস্বরে গৌরী উত্তর দিল, কি বললে? এত বড় জঘন্য কথাটা তুমি আমাকে বললে? অতি ইতর তুমি। শিবনাথের কর্কশ কৃষ্ণমূর্তি ক্রোধে কুৎসিত হইয়া উঠিল। সে বলিয়া বসিল, যা সত্য তাই বলেছি। সত্য কথা ইতরে বলে না, আর ইতরেই সত্য কথা সসম্মানে গ্রহণ করতে পারে না। পাচিকা মনুর মা বলিল, তা বাবু, একবার ঘুরেই আসুন না। বৌদিদি তো ভালো কথাই বলছেন, ঘুরে আসুন। না, সে খরচ করবার মতো অবস্থা আমার নয়। তার চেয়ে স্নো পাউডার মেখে রূপ বাড়ানো কম খরচে হয়। বলিতে বলিতেই সে উঠিয়া বৈঠকখানার দিকে চলিয়া গেল। ইহার পর 2 বৎসর চলিয়া গিয়াছে। শিবনাথ এখন খ্যাতি সম্পন্ন লেখক। 2-4খানা কাগজের লেখার তাগিদ, পত্রের জবাব তাহাকে নিত্য দিতে হয়। পরিশ্রমও সে করে অগাধ,
কিন্তু গাছের নেশা, উদ্দেশ্যহীনভাবে মাঠে মাঠে ঘোরার নেশা, বেশভূষায় উদাসীনতা এখনো তাহার তেমনই আছে। সেবার বর্ষার সময় খেয়াল হইল ঘর মেরামতের। রাজমিস্ত্রি লাগাইয়া নয়, রাজমিস্ত্রির যন্ত্রপাতি কিনিয়া সে নিজেই কাজ আরম্ভ করিল। বাগানের ভিতর দিয়া বৈঠকখানায় প্রবেশের পথ ছিল না। সেখানে সে পাঁচিল ভাঙিয়া এক নূতন ফটক ও এক প্রস্থ সিঁড়ির প্রয়োজন অনুভব করিল। আর তৈয়ারি করিতে হইবে বাগানের মধ্যে একটা পাকা বেদি। ছোট ভাই বলিল, তোমার অদ্ভুত খেয়াল দাদা। তা বেশ তো, রাজমিস্ত্রি লাগানো হোক। শিবনাথ তখন নিজের হাতেই বনিয়াদ খুঁড়িতেছিল। সে বলিল, দেবনাথও জানে এ লোকের সঙ্গে বাক্য ব্যয় করা বৃথা। সে দাদাকে কিছু না বলিয়া বাড়িতে গিয়া গৌরীকে ধরিল। পারো তো তুমি পারবে বৌদি, তুমি বলো। গৌরী বলিল, আমি? পাগল তুমি। মহাপুরুষ যারা হয় তাদের ওই ধারা, কারো কথা তাদের রাখতে নাই। আমি পারবো না ভাই, আমাকে বলো না। আচ্ছা বৌদি, প্রজা সজ্জন আসে যায়, তারা দেখলে কি বলবে বলো তো? হ্যাঁ, তাছাড়া মাথার উপরে এই কড়া রোদ, কখনো বৃষ্টি। গৌরী বলিল, তারা হীন ব্যক্তি ভাই, তাদের বলা কওয়ায় কি আসে যায়? আর রোদ বৃষ্টি প্রকৃতির দান, ওতে কি শরীরের অনিষ্ট হয়? তাছাড়া খালি গায়ে খালি মাথায় রোদ বৃষ্টিতে মহাপুরুষদের কষ্ট হয় না। দেবু চুপ করিয়া রহিল। গৌরী জলখাবার সাজাইয়া একখানি রেকাবি দেবুর হাতে দিয়া বলিল, এই নাও, এখন খাইয়ে এসো দেখি। আবার চাকরের বাকরের হাতে দেওয়াও তো মিথ্যে, হয়তো পড়েই থাকবে, নিয়ে যাও। 15 দিনেও সিঁড়িটা শেষ হইল না। সেদিন সকালে শিবনাথ মাথায় এক মাথালি দিয়া সিঁড়ির উপর সিমেন্ট চালাইতেছিল। 15 দিনেই রৌদ্রে তাম্রাভ রঙে তাহার কালো ছোপ ধরিয়াছে, পিঠখানার রং গাঢ় কালো হইয়া উঠিয়াছে। পিয়ন আসিয়া প্রশ্ন করিল, এই বাবু আছে না রে? শিবনাথ মুখ তুলিয়া চাহিতেই সে লজ্জায় জিভ কাটিয়া বলিল, আগে আপনাকে চিনতে পারি নাই। একটা রেজিস্ট্রি আছে, খারিজ ফিজের নোটিশ। চিঠি কয়খানা হাতে লইয়া সে হাসিয়া বলিল, রেজিস্ট্রি ছোটবাবুকে দাওগে যাও। চিঠিগুলোর কয়খানা ছিল কাগজের পত্র, একখানা তাহার মামার, আর অপরখানা দিয়াছেন তাহার ভগ্নিপতি। আগামী সপ্তাহে ভাগ্নির বিবাহ, তিনি তাহাকে যাইতে লিখিয়াছেন। দ্বিতীয় পত্র দিয়াছেন, এবার দেবুকে পাঠাইলে চলিবে না, তাহাকেই আসিতে হইবে, অন্যথায় তিনিও কখনো আর শিবুর বাড়িতে আসিবেন না। শিবু এ নিমন্ত্রণ উপেক্ষা করিতে পারিল না। ভগ্নিপতির দেশ বর্ধমান জেলার এক পল্লী গ্রামে। রেল স্টেশন হইতে মাইল 5 দূরে যাইতে হয়। কাঁচা রাস্তা বর্ষার জলে কাদায় অব্যবহার্য হইয়া উঠিয়াছে। পৌঁছিবা মাত্র ভগ্নিপতি সম্বর্ধনা করিলেন, আরে এসো এসো ভাই, এসো। কিন্তু এ কি চেহারা হয়েছে তোমার শিবু? খালি পা খালি কা, এ কি? শিবু হাসিয়া পড়িল, চাষার আবার চেহারা কবে সজ্জনের মতো হয় জামাইবাবু? আরে এই তো চাষির পোশাক। ভগ্নিপতি উপস্থিত ভদ্রলোক কয়টির দিকে লক্ষ্য করিয়া বলিলেন, এই যে ডাক্তারবাবু, ইনি আপনাদের প্রিয় লেখক শিবনাথ। আমার তালব্যশয়ে আকার লয়ে আকার, কেমন হে? আর উনি?
তৎপূর্বেই ডাক্তারবাবুটি আগাইয়া আসিয়া বলিলেন, আমার পরিচয় এ ভিলেজ ডক্টর, সামান্য ব্যক্তি। ভারী খুশি হলাম, ভারী ভালো লাগে আপনার লেখা। হ্যাঁ, আমাদের ক্লাবের লাইব্রেরিতে কিন্তু একদিন যেতে হবে আপনাকে। ভগ্নিপতি বলিলেন, হবে ডাক্তার, হবে হবে। এখন কি 15 দিন ছাড়ব মনে করেছ? তবে চোয়ারের গলায় ফুলের মালা দিয়ে কি করবে? চলো হে, আরে বাড়ির ভেতর চলো। তোমার দিদি তো 10 বার এর মধ্যে খোঁজ করেছে, বলে শিবু এলো। এসো। যে রাস্তা আপনাদের জামাইবাবু। বাড়ির মধ্যে দিদি তাহাকে দেখিয়া কাঁদিয়া বলিলেন, ও মা, এ কি দশা হয়েছে তোর শিবু? হ্যাঁ, সেই শিবু তুই? বলে না দিলে তো আমি তোকে চিনতেই পারতাম না রে। বউ লেখে তোর নাকি শরীর খারাপ হয়েছে, কিন্তু এত খারাপ? আর সে রাক্ষসী সেবা যত্ন করে নাকি? হ্যাঁ, বস বস, আমি বাতাস করি। আর এ কি পোশাক পরিচ্ছদের ছিঁড়ি রে তোর? শিবনাথ হাসিতে হাসিতে বলিল, আগে 1 কাপ চা দাও দেখি। দিদি কাউকে ডাকিয়া বলিলেন, ভাই বিনি, একটু চায়ের জল চড়িয়ে দাও তো। ওরে নবীন, হাত মুখ ধোবার জল দে তাড়াতাড়ি। ওদিকের বারান্দায় মেয়েরা দাঁড়াইয়াছিল। সম্মুখেই কতকগুলি ঝিউড়ি মেয়ে, আর তাদের পিছনে কতকগুলি বধূ। দিদি বলিলেন, এই দেখ শিবু, মেয়েরা সব তোকে দেখতে এসেছে রে। আমাদের এখানের লাইব্রেরিতে তোর বই সব কি আছে নাকি? আর সব কাগজই আসে তো। তাছাড়া তোমার মতো সজীব বিজ্ঞাপন যখন রয়েছে, তখন এখানে শিবুর খ্যাতির অভাব কি? আরে না রে না, আমি মিথ্যে বড়াই করে বেড়াই না রে। কিন্তু ও চেহারায় তোকে দেখবে কি বলতো? হ্যাঁ, ভয় কি দিদি? জামাইবাবুর অনুরা ভগ্নি তো নাই যে এই চেহারায় বরমাল্য গলায় নিতে হবে, টোপর পড়তে হবে। শিবুর মাথায় এক চপেটাঘাত করিয়া ভগ্নিপতি বলিলেন, ওরে শালা, আমাকে পাল্টে শালা বলতে চাও তুমি? হ্যাঁ? দিদির ননদ বিনি বা বিনোদিনী হাসিতে হাসিতে আসিয়া 1 কাপ চা হাতে দিয়া বলিল, দুধ বেশি হয়ে গেছে, গরমও নেই, শিগগির খেয়ে নিন। দিদি বলিলেন, ও খাসনে শিবু, খাসনে, ও মার, চা নয়। তাহার পূর্বেই শিবু চুমুক দিয়াছিল। সেটুকু ফেলিয়া দিয়া শিবু বলিল, মার খুব পুষ্টিকর জিনিস, 100% ভিটামিন, আর আমার মতো চাষার পক্ষে উপযুক্ত বস্তু। শুনিয়া সকলে হাসিয়া উঠিল। শিবনাথের উপর পড়িল বরযাত্রীর সংবর্ধনার ভার। ভগ্নিপতি গোপালবাবু বলিলেন, দেখো ভাই, শহুরে জীব সব, তার উপর আসছেন বরযাত্রী। বিজয়ী প্রুশিয়ান সৈন্যের মতো বিক্রমে আসবেন। প্রথম মহড়া তোমাকেই নিতে হবে, বুঝলে? মাথায় এক তোয়ালে জড়াইয়া শিবু যাইবার জন্য সাজিল। বলিল, কোনো চিন্তা নাই আপনার। তারপর 10 গোগাড়ি ও 2 পালকি লইয়া শিবু স্টেশন হইতে বরযাত্রী আনিবার জন্য যাত্রা করিল। রাস্তায় স্থানে স্থানে 1 হাঁটু করিয়া কাদা জমিয়াছে। শিবু যখন স্টেশনে পৌঁছিল, তখন ট্রেনের বিলম্ব ছিল। একজন খাবার ওয়ালাকে ধরিয়া সে চায়ের বন্দোবস্ত করিয়া রাখিল। বরযাত্রীর দল স্টেশন হইতে বাহির হইয়াই থমকিয়া দাঁড়াইল। কাদা? এ কি দেশ বাবা, এ কথা তো ছিল না।
শিবু হাত জোড়ো করিয়া পড়িল, দেখুন, এই আমাদের দেশ, তবে কষ্ট বিশেষ আপনাদের করতে হবে না। যেটুকু কষ্ট ওই দোকান পর্যন্ত, ওখানে চা খেয়ে গাড়িতে উঠবেন আর বাড়ির দরে গিয়ে নামবেন। একজন বলিল, বলিহারি আর, আরে বাবা, জুতোর কাদা ঘুচোবে কে? বরকর্তা আগাইয়া আসিয়া বলিলেন, তা কি আর করবে, উপায় কি? এক কাজ করো, সব জুতো খুলে ফেলো। তরুণ দলের মধ্যে গুঞ্জন উঠিল, জুতো হাতে করে বরযাত্রী যাওয়া, এ তো নূতন। বরকর্তা বলিলেন, আহা, তোমরা জুতো হাতে করবে কেন? ওই যে চাকর না সরকার আছে, ওকেই সবাই দাও। এই জুতোগুলো সব নাও হে তুমি, বরং একখানা বস্তা আনো। শিবু অদূরবর্তী একজন গাড়োয়ানকে ডাকিল, ওরে, এই শুনছিস? একজন বরযাত্রী তাহার মাথায় সজোরে এক চড় বসাইয়া দিয়া বলিল, ওকে বলা হলো তো উনি আবার আর একজনকে বললেন, নে বেটা, তুই নে না, তোকেই নিতে হবে, নে। ভাবি বৈবাহিক তখন ক্রুদ্ধ মার্জারের মতো গোঁফ ফুলাইয়া বলিতেছেন, লোক নাই, কি ব্যাপার সব? পাড়া গাঁয়ের ভদ্রলোক মিন্স হাফচাষা। শিবু হাসি মুখেই বস্তা ঘাড়ে লইয়া জুতো সংগ্রহ করিতেছিল। সে বেয়াইকে বলিল, আগে আপনার জুতো জোড়াটা। দোকানে আসিয়া আর এক হাঙ্গামা বাড়িল। ভাঁড়ে কি ভদ্রলোকে চা খায়? আগে কাপের চেয়ে তো ভাঁড় ভালো, কাপে কতজনে আর খায়। একজন বলিয়া উঠিল, আচ্ছা, ইম্পার্টিনেন্ট চাকর তো, দে তোরে ব্যাটার কান মোলে। শিবুর সঙ্গে চাপরাশি ছিল জন কয়েক, তাহারা রুষ্ট হইয়া উঠিয়াছিল, কিন্তু ইশারা করিয়া শিবনাথ তাহাদিগকে নীরব থাকিতে আদেশ করিল। যাই হোক, নেশার বস্তু চা, এবং সে চা যখন আর রাস্তার মধ্যে পাওয়া যাইবে না, তখন অগত্যা ভাঁড়েই খাইতে হইল। ভাঁড়ে চা বিস্বাদ লাগিল কিনা সে প্রশ্ন করিতে শিবু সাহস করিল না। গাড়িতে উঠিবার সময় জুতো চাই। শিবনাথ পূর্বেই জুতোগুলি জোড়া মিলাইয়া সারিবন্দি করিয়া সাজাইয়া রাখিয়াছিল। বরযাত্রীরা বলিল, এ হে হে হে, পায়ে যে কাদা, জুতো পায়ে দিই কি করে? শিবু তৎক্ষণাৎ গাড়োয়ানদের হুকুম করিল, এই জল এনে দে তো, বাবুরা পা ধোবেন। একজন গাড়িতে বসিয়া পা বাড়াইয়া দিয়া বলিল, এইখানে ধুয়ে দাও বাবা, কাদার উপরে পা ধুয়ে ফল কি? সহযাত্রীরা তাহাকে তারিফ করিয়া উঠিল, দি আইডিয়া, ব্রেন কিরে বাবা। সঙ্গে সঙ্গে সকলেই গাড়িতে চড়িয়া পা বাড়াইয়া বসিল। গাড়োয়ান পা ধুইয়া গামছা দিয়া মুছিতে উদ্যত হইতেই বরযাত্রীরা বলিয়া উঠিল, থাক থাক, শোনো তো হে ইয়ার খানসামা, শোনো। শিবনাথ কাছে আসিতেই সে বলিল, খোলো তো বাবধন তোমার মাথার তোয়ালেখানা, মোছো মোছো, পা মুছে দাও। একে একে সকলের পা মুছিয়া দিয়া হাসিতে হাসিতেই শিবনাথ গাড়ির সঙ্গ ধরিল। গাড়িতে স্থান তাহাকে কেহ দিল না। অগত্যা সে একজন গাড়োয়ানের স্থানে বসিয়া পাঁচন হাতে গরু ঠ্যাঙাইতে বসিল। ভগ্নিপতি গোপালবাবু বলিলেন, ব্যাপার কি হে শিবু? চাপরাশিরা আমায় বললে ওরা নাকি তোমায় মাথায় চড় মেরেছে, জুতো বইয়েছে।
যেতে দিন না জামাইবাবু, ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে শেষে শুভকর্মে একটা ব্যাঘাত ঘটাবেন, ওসব ছেড়ে দিন। সজল চক্ষে গোপালবাবু শুধু বলিলেন, ভাই শিবু, যান যান, কাজে যান, কোথায় কি হয়ে যাবে, শেষে আপনাকে হয়তো কান নাক মলিয়ে ছাড়বে। গোপালবাবুও এবার একটু অল্প হাসিয়া বলিলেন, তোমাকেই যে ডাকতে এসেছি শিবু। হ্যাঁ, বেহাই মশাই আলাপ করবেন, উনি আবার সাহিত্য রসিক লোক কিনা। তুমি এসো। না না জামাইবাবু, সে হয় না, বাড়ি অপ্রস্তুত হবেন ওরা। কিন্তু তুমি না গেলে হয়তো ভাববে তুমি রাগ করেছ, কারণ ওরা তো জানতে পারবেই যে তুমি স্টেশনে আনতে গিয়েছিলে। এসো। অগত্যা শিবুকে দেখা দিতেই হইল। গোপালবাবু শিবুকে সঙ্গে লইয়া আসরে আসিয়া পরিচয় দিতেই গমগমে গরম আসরখানায় কে যেন জল ঢালিয়া দিল। বরযাত্রী সকলেরই মুখ কালো হইয়া গেল। বরকর্তা উঠিয়া আসিয়া জোড়ো হাতে সম্মুখে দাঁড়াইলেন। শিবু বলিয়া উঠিল, বেহাই মশাই, ডিটেকটিভ নোবেল লিখব ভেবেছি, তাই ছদ্মবেশে প্র্যাকটিস করছি। তুচ্ছ রসিকতা, কিন্তু ইহাতেই সকলে প্রাণ খুলিয়া হাসিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ইহার পর কিন্তু দুরন্ত বরযাত্রীর দল সুবোধ বালক হইয়া গেল। যাহা পাইল তাহাই খাইল, আর যাহা অনুরোধ করা হইল তাহাই রাখিল। বাড়িতে আসিয়া এ কথা শিবনাথ প্রকাশ করিল না, গৌরীর উষ্মা আশঙ্কা করিয়া। সেদিন শিবনাথ পরিবার ঘরে বসিয়া একখানা সাপ্তাহিকের একটা প্রবন্ধ পড়িতেছিল। প্রবন্ধটা গল্প সাহিত্যের উপরে লেখা, তাহাতে তাহার সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা করা হইয়াছে। গৌরী ঘরে ঢুকিয়া একখানা খোলা চিঠি তাহার সম্মুখে ফেলিয়া দিল। শিবনাথ দেখিল দিদি চিঠিখানা লিখিয়াছেন। সমস্ত কাহিনী সবিস্তারে বর্ণনা করিয়া পরিশেষে গৌরীকে তিরস্কার করিয়াছেন। লিখিয়াছেন, তুমি নিশ্চয়ই শিবনাথের সেবা যত্নে মনোযোগী নও। রত্ন পাইয়া তুমি চিনিলে না পোড়ার মুখী। শিবনাথ মুখ তুলিয়া গৌরীর দিকে চাহিল, তারপর ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ, আমি তোমাকে বলিনি। অকস্মাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া গৌরী কহিল, তুমি চেঞ্জে যাবে কিনা বলো, নইলে। কথা তাহার অসম্পূর্ণ থাকিয়া গেল। শিবু বলিল, আবেগ ভালো নয় গৌরী, শোনো শোনো, কথা শোনো। গৌরী চোখ মুছিল, কিন্তু তাহার ঠোঁট দুইটি কাঁপিতেছিল। সে বলিল, লোকে তোমায় চাকর ভেবে অপমান করে, কতজনে কত কথা বলে। তুমি জানো ও বাড়ির হরির বউ সেদিন কি বললে? বললে, দিদি, বড় ঠাকুর কি নেশা টেশা করেন, যেমন পাক দেওয়া। আর বলা হইল না, তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল। শিবু হাসিয়া পড়িল, আরে দূর, এ তোমার মিথ্যে দুঃখ গৌরী। না গো, মিথ্যে নয়। নিজের স্বামী সন্তান কুৎসিত হলেও কেউ সে কথা বললে দুঃখ হয়। বুলুর কথা কি তোমার মনে নেই, বলো? শিবু চমকিয়া উঠিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তাহার মনে পড়িয়া গিয়াছে। আবার গৌরী বলিল, বুলুর কথা তো তোমার ভোলবার নয়। বুলু শিবনাথের মৃতা কন্যা। মেয়েটি শিবনাথের বড় প্রিয় ছিল।
কিন্তু সে ছিল কালো। তাহার উপর চোখ দুইটি ছিল ছোট ও ট্যারা। গৌরী বলিল, তোমার মনে পড়ে গাঙ্গুলি বাবুদের ঠাকুর বাড়ি থেকে যেদিন সে কাঁদতে কাঁদতে? বলিতে বলিতে ঝরঝর করিয়া গৌরী নিজেই কাঁদিয়া ফেলিল। শিবনাথের মনশ্চক্ষের উপর ছবিটি ভাসিয়া উঠিল। সেদিন শিবনাথ বসিয়া জল খাইতেছিল। অঝরঝরে কাঁদিতে কাঁদিতে 4 বছরের মেয়ে বুলু আসিয়া দাঁড়াইল। সে তাড়াতাড়ি তাহাকে বুকে লইয়া প্রশ্ন করিল, আরে কি হলো মা? কে মারলে তোমাকে বলো? বুলু উত্তর দিতে পারিল না। চোখের জলে বুকের দুঃখ তখনও তাহার নিঃশেষিত হয় নাই। উত্তর দিল গঙ্গা, শিবনাথের বড় মেয়ে। সে বলিল, জানো বাবা, ওই ঠাকুর বাড়ি গিয়েছিলাম আমরা পুজো দেখতে। তাই ওদের গিন্নি বললে, এই তুই কাদের ছেলে, সরে যা। তা আমি বললাম, ও আমার বোন হয়। তাই ওরা কি বললে জানো বাবা? বললে, ও শিবুর মেয়ে। ও মা, কি কুচ্ছিত হয়েছে এটা দেখো, চোখ দুটো আবার দেখো। শিবু বিয়ে দেবে কি করে গা? বুলু তাই ছুটতে ছুটতে পালিয়ে এলো। রাস্তা থেকে ও কাঁদতে কাঁদতে আসছে। শিবনাথের মনে পড়িল সেদিন সে বলিয়াছিল, ও এই কথা? মিথ্যে কথা মা। হ্যাঁ, ওরা সব মিথ্যে কথা বলছে। এই দেখো, তুমি না আমার চেয়ে কত সুন্দর। হ্যাঁ। বুলু সান্ত্বনা পাইলেও শিবনাথের কথা বিশ্বাস করে নাই। সে বলিয়াছিল, বাবা, তুমি কালো আর আমি কালো, ওরা সব কি সুন্দর। গৌরী তখন বলিতেছিল, সে আঘাত আমি জীবনে ভুলব না। তুমিও তো সেদিন কেঁদেছিলে, বলো। ভুলিনি গৌরী, আমি ভুলিনি। তুমি হাসো, কিন্তু আমার বুকে তেমনি আঘাত লাগে। হ্যাঁ গো, তোমার খ্যাতিতে আমার তৃপ্তি হয় না। তোমার স্বাস্থ্য, তোমার স্মৃতি আমার বেশি তৃপ্তি। শিবনাথ গৌরীর হাতখানি টানিয়া আপনার কাঁধের উপর রাখিয়া বলিল, এইখানটা বড় ধরেছে, একটু হাত বুলিয়ে দাও তো। গৌরী নীরবে স্বামীর ঘাড়ে হাত বুলাইয়া দিতে আরম্ভ করিল। আরামে শিবনাথের চোখ বন্ধ হইয়া আসিতেছিল। মাথাটি হেলাইয়া সে গৌরীর বুকের উপর স্থাপন করিয়া বলিল, গৌরী, আজ থেকে তোমার হাতেই সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। যা করবার তুমি করো। চোখে জল, মুখে হাসি মাখিয়া গৌরী বলিল, তাহলে আসছে সপ্তাহতেই দিন দেখাই, কি বলো? এবার চোখ খুলিয়া চোখে চোখ মিলাইয়া শিবু বলিল, কিন্তু আমি সুন্দর হলে আমাকে দেখে তোমার মনে কি বেশি আনন্দ হবে? হ্যাঁ। গৌরী আরক্তিম হইয়া উঠিয়া বলিল, হবে, এর চেয়ে ঢের বেশি আনন্দ হবে। আজ তাহলে এই পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা জায়া। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে আগামী অডিওতে ঠিক এমনি ভালো গল্পের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।